আসসালামু আলাইকুম। আমি প্রভাষক দিলারা আমিন, অর্থনীতি বিভাগে আজকে বিএ, বিবিএস এবং বিএসএস পাস দ্বিতীয় বর্ষের অর্থনীতি চতুর্থ পত্রের ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অর্থনীতি চতুর্থ পত্র হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তোমরা নিশ্চয়ই জানো। এর কোড নাম্বার 122203। এর আগের ক্লাসে আমরা এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলাপ করেছিলাম। দ্বিতীয় অধ্যায়ের ব্যাংক সংক্রান্ত যতগুলি প্রশ্ন ছিল মোটামুটি আমাদের সবই আলোচনা হয়েছে। আজকে আমরা আলোচনা করব বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ে। তো চলো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ে আলোচনা করার আগে তোমাদের সাথে কিছু কথা বলি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তোমরা সবাই নিরাপদে থাকবে, এটাই আমাদের আশা, এবং আমাদের কলেজ পেজের সাথে যুক্ত থাকবে। তোমরা জানো সব অন্যায়ের একটি কেন্দ্রবিন্দু থাকে। বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে যেসব অন্যায় এবং অপরাধগুলি হচ্ছে তার কেন্দ্রবিন্দুই হচ্ছে মাদক। আমরা আশা করব তোমরা এই মাদক থেকে দূরে থাকবে এবং মাদক মুক্ত সমাজ গঠনে তোমাদের অর্থাৎ তরুণ সমাজের একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকবে, এবং সেই ভূমিকায় তোমরাও গুরুত্বপূর্ণ সৈনিকের কাজ করবে। তো তোমাদের প্রতি সেই আশা রেখে আমরা চলো ক্লাসে ফিরে যাই। তোমরা জানো আমাদের যে ব্যাংক বিবর্তন আছে সেটা ইতিহাস থেকে জানা যায় যে বাণিজ্যিক ব্যাংক কি? বাণিজ্যিক ব্যাংক হলো বিশ্বের প্রাচীনতম একটা ব্যাংক, আর এই প্রাচীনতম ব্যাংককে কেন্দ্র করেই আধুনিক যে ব্যাংক ব্যবস্থা সেটা গড়ে উঠেছে। তো আমরা জানি পৃথিবীর সব দেশেই বাণিজ্যিক ব্যাংক একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আর সাধারণত আমরা ব্যাংক বলতে যেটা বুঝাই সেটা হচ্ছে একটা অধিকোষ বা ধন ভাণ্ডার, অর্থাৎ প্রায়োগিক অর্থে ব্যাংক বলতে অর্থ এবং ঋণের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বোঝায়। সাধারণভাবে যদি আমরা ধন ভাণ্ডার বা অধিকোষ বলে থাকি, কিন্তু প্রায়োগিক অর্থে এটা বলতে অর্থ এবং ঋণের যে ব্যবসা সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বোঝানো হয়ে থাকে। সাধারণত আমরা কি করি? সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংকের উৎপত্তি এবং বিস্তার ঘটেছে। দেখো আজকাল তোমরা যারা গ্রামে গঞ্জে বা শহরে যেখানেই থাকো, আমাদের জরুরি প্রয়োজনে আমরা যখন কোনো আত্মীয় স্বজন বা মহাজনের কাছ থেকে টাকা নিয়ে থাকি, তো সেই টাকার এগেনস্টে আমাদেরকে চড়া সুদ দিতে হয়, বা অনেক সময় মহাজনেরা আমাদের যে অশিক্ষিত লোকজন আছেন তাদের কাছ থেকে তাদের ভূ সম্পত্তি পর্যন্ত কেড়ে নিয়ে যায়। তো সেই ধরনের সবারই উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন। তো সেরকমই তাদের ওই ধরনের একটা পরিস্থিতি থেকে মুক্ত করার জন্য মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংকের উৎপত্তি এবং বিস্তার ঘটেছে। তাহলে মুনাফা অর্জনটাকে সামনে রেখে বাণিজ্যিক ব্যাংকের যাবতীয় কর্মকাণ্ড সম্পাদন করাই হচ্ছে স্বাভাবিক কাজ। কিন্তু আধুনিক ব্যাংক ব্যবস্থায় বাণিজ্যিক ব্যাংক কিন্তু শুধু মুনাফা অর্জনের জন্যই কাজ করে না, সে কিন্তু এর পাশাপাশি আরও অনেক কাজ করে থাকে, যেমন সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করে থাকে। আর দেখা যায় যে সে এগুলাকে যে শুধু মুনাফা অর্জন ছাড়াও আরও অনেক ধরনের যে কাজগুলো সে করে থাকে, বাণিজ্যিক ব্যাংক করে থাকে, সেইগুলোকে আমরা সাধারণত কি 3 ভাগে ভাগ করা যায়। প্রথমত কি সাধারণ ব্যাংকিং কার্যাবলী, যেটা ব্যাংকের সাথে রিলেটেড, যে কাজগুলোই ব্যাংকেরই কাজ, সেগুলো হচ্ছে সাধারণ ব্যাংকিং কাজ। তারপর প্রতিনিধিত্বমূলক বিভিন্ন কাজ করে থাকে। পাশাপাশি ওই যে বললাম যে সে শুধু মুনাফা অর্জন না, আরও অনেক কাজ করে থাকে, সে অনেক কাজগুলোর মধ্যে জনহিতকর কাজও রয়েছে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী কীরকম? বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী হচ্ছে সাধারণ ব্যাংকিং কার্যাবলী, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী এবং জনহিতকর কার্যাবলী। সাধারণ ব্যাংকিং কার্যাবলীটা কি? সাধারণত কি প্রাথমিকভাবে বাণিজ্যিক ব্যাংক যেসব কার্যাবলী সম্পাদন করে বা যেসব কার্য সম্পাদনের জন্য সাধারণত বাণিজ্যিক ব্যাংকের সৃষ্টি হয়েছে, সেসব কার্যাবলীকে বাণিজ্যিক ব্যাংকের সাধারণ কার্যাবলী নামে অভিহিত করা হয়। সাধারণ কার্যাবলীর মধ্যে দেখো প্রথমত হচ্ছে আমানত গ্রহণ। আমানত গ্রহণ তো একেবারে বাণিজ্যিক ব্যাংকের মোস্ট প্রধান কাজ, আমানত গ্রহণ করা বাণিজ্যিক ব্যাংকের একদম অন্যতম একটি প্রধান কাজ। বাণিজ্যিক ব্যাংক কী করে? জনগণের কাছে বিক্ষিপ্তভাবে
পড়ে থাকা যে সঞ্চয় আছে সেটা আমানত হিসাবে গ্রহণ করে। যেমন আমরা ছোটোবেলায় আমরা দেখেছি, ছোটোবেলায় আমরা দেখেছি কি, ছোটোবেলায় আমরা নিজেরাও করেছিলাম, তোমরা করেছো কি না আমরা জানি না। তো আমরা ওই রকম ওই বিভিন্ন জায়গায় বাঁশের কঞ্চির ভিতরে আমরা টাকা ঢুকিয়ে রাখতাম। তারপরে আমাদের এই দাদি নানিরা অনেক সময় এই জায়গায় সেই জায়গায় টাকাটা ঢুকায় রাখতো। কোথায় রাখবে তার কোনো ইয়ে নেই, ব্যাংকিং ব্যবস্থাটা অতটা জনপ্রিয় ছিল না। তো এই যে বা বিভিন্ন জায়গায় তারা রাখতো, পরবর্তীতে সেই টাকার হয়তো হিসাবও থাকতো না, বা অনেক সময় টাকার যে স্থায়িত্ব সেগুলো নষ্ট হয়ে যেত, যা বিভিন্ন ধরনের সমস্যা হতো। তো বাণিজ্যিক ব্যাংক কী করে, যে জনগণের এখন আধুনিক ব্যাংক ব্যবস্থা, বাণিজ্যিক ব্যাংক জনগণের কী করে, বিক্ষিপ্তভাবে পড়ে থাকা এসব সঞ্চয়গুলো আমানত হিসেবে গ্রহণ করে, মানে ওদের কাছে জমা থাকে, যেটা তোমাদের বাড়িতে মাটির ব্যাংক সেরকম, অনেকটা সেরকমই। বাণিজ্যিক ব্যাংক সাধারণত কী করে, 3 প্রকারের আমানত গ্রহণ করে। কয় প্রকারের? 3 প্রকারের। প্রথমত কি, চলতি আমানত। চলতি আমানতটা হচ্ছে এমন একটা আমানত, এটা কোনো নির্দিষ্ট সময়ের জন্য জমা দিতে হয় না। কোনো নির্দিষ্ট সময়ের জন্য এটা গ্রাহক জমা দিবে না, সে যে কোনো সময় এটা মানে উত্তোলনও করতে পারে। চলতি আমানতের উপর কোনো সুদ প্রদান করা হয় না। মানে চলতি আমানতটা হচ্ছে তোমাকে নির্দিষ্ট সময়ের জন্য রাখতে হবে না, আবার নির্দিষ্ট কোনো সময় তুলতেও হবে না, সে যে কোনো সময় এটা উত্তোলন করতে পারবে, এটার এগেনস্টে কোনো সুদ সে পাবে না। চলতি আমানত হতে যে কোনো সময় অর্থ উঠানো যায় এবং কী করে, চাহিদা আমানত, এটাকে অর্থ উঠানো যায় বলে এটাকে চাহিদা আমানত বলা হয়। যে কোনো সময় তুমি যে কোনো সময় রাখতে পারবা, যে কোনো সময় উত্তোলন করতে পারবা, আর এই সুবিধাগুলোর কারণে এটাকে চাহিদা আমানত বলা হয়। তবে হ্যাঁ, এটার মধ্যে থেকে তুমি কিন্তু নির্দিষ্ট কোনো প্রকার সুদ পাবে না, ঠিক আছে। এরপরে আছে কি সঞ্চয়ী আমানত, যেটাকে তোমরা সেভিংস অ্যাকাউন্ট বলো। হ্যাঁ, সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয়ী আমানত, এইটার জন্য বাণিজ্যিক ব্যাংক ওই যে চলতি আমানতে যেমন একদম কোনো প্রকার সুদই দেয় না, সেরকম না। সঞ্চয়ী আমানত বা সেভিংস অ্যাকাউন্টের মানে ব্যাংকগুলি অল্প হারে কিছু সুদ দিয়ে থাকে। সঞ্চয়ী আমানত এটা নির্দিষ্ট সময়ের জন্য জমা করা হয় না। আবার আমানত উত্তোলনের ক্ষেত্রে কোনো ধরনের বাধা নিষেধ তেমন আরও মানে তেমন জরুরি বাধা নিষেধ থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করা হয়। সাধারণত যেমন নির্দিষ্ট পরিমাণে অর্থ অধিক উত্তোলন করতে হলে 7 দিনের বিজ্ঞপ্তি প্রদান করতে হয়। যদি তুমি নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ থাকে, সেটার চেয়ে যদি বেশি অর্থ উত্তোলন করতে দাও, তাহলে তোমাকে 7 দিনের মধ্যে একটা নোটিশ দিতে হয় যে আমার এত টাকা লাগবে, আমি এত টাকা নিব। আর সেটা তুমি সপ্তাহে 2 বারের বেশি অধিক অর্থ উত্তোলন করতে পারবে না। যেমন আমরা যখন তুলতে যাই জনতা ব্যাংকে, সেখানে দেখা যায় 50,000 তুলতে গেলে আমাকে নোটিশ করতে হয় যে হ্যাঁ, আমি 50,000 তুলছি আমাদের থেকে, বা 1 লাখ টাকার উপরে বা তারও বেশি উপরে। কিংবা বুথগুলোতেই দেখো, তুমি ডেলি 50,000-এর বেশি তুলতে পারবে না, বা 40-র উপরে তুলতে পারবে না। ওই রকমই একটা ব্যাপার, যেখানে মানে সঞ্চয়ী আমানতে হালকা একটু সুদ দেয়, জমা টমার সমস্যা নেই, কিন্তু উত্তোলনের বেলায় হালকা একটু বিধিনিষেধ আরোপ করা হয়। কিছু বিধিনিষেধ তো থাকেই। তারপর দেখো স্থায়ী আমানত। স্থায়ী আমানতটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমানতটা গ্রহণ করা হয়, একটা নির্দিষ্ট মেয়াদের জন্য আমানত গ্রহণ করা হয়। সেটা বিভিন্ন মেয়াদ হতে পারে, 3 মাস হতে পারে, 1 বছর, 5 বছর, 10 বছর, এরকম যে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য সেই আমানতটা গ্রহণ করা হয়। এবং ওই মেয়াদটা শেষ না হওয়া পর্যন্ত আমানত থেকে কিন্তু তুমি আর অর্থ উত্তোলন করতে পারবে না। বাণিজ্যিক ব্যাংক কী করে, স্থায়ী আমানতের জন্য ওই সময়ের উপর ভিত্তি করে বিভিন্ন সময়ের উপর ভিত্তি করে উচ্চ হারে সুদ প্রদান করে থাকে। এরপর দেখো, বাণিজ্যিক ব্যাংকে ঋণ আমানত গ্রহণের পরে আরেকটি প্রধান কাজ হচ্ছে ঋণ প্রদান। এই যে জনগণের কাছে বিক্ষিপ্তভাবে যে সঞ্চয়গুলো ছড়িয়ে থাকে, সেগুলো আমানত হিসেবে গ্রহণ করে, তারপর আমানতের এগেনস্টে বিভিন্ন ধরনের সুদ প্রদান করে, সুবিধা প্রদান করে। সেরকমই ওই আমানতগুলোকে সে আবার কী করে, যেহেতু বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়েছে, সেহেতু সে আমানতগুলোকে আবার মুনাফার জন্য বিনিয়োগও করে। সেরকমই একটা উল্লেখযোগ্য বাণিজ্যিক ব্যাংকের কাজ হচ্ছে ঋণ প্রদান। সে জনগণের নিকট থেকে অল্প সুদে আমানত গ্রহণ করবে এবং
অধিক সুদে জনসাধারণ এবং অন্যান্য প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করবে। জনসাধারণ কাছ থেকে যখন আমানতটা নিবে, আমানতটা নেয়া সে ওইটার এগেনস্টে হালকা একটু ঋণ সুদ দিবে, কিন্তু যখন সেটাকে বিনিয়োগ করবে, ঋণ প্রদান করবে, তখন সে অধিক সুদে শুধু জনগণ না, যে কোনো প্রতিষ্ঠানকেই ঋণ প্রদান করে থাকে। এই দুই প্রকার সুদের বিয়োগফলই বাণিজ্যিক ব্যাংকের লাভ। মানে এই দুই প্রকার সুদের বিয়োগফল বলতে কি, জনসাধারণকে আমানত গ্রহণের এগেনস্টে যে সুদটা দেওয়া হয়, আবার ঋণ প্রদানের এগেনস্টে যে সুদটা নেওয়া হয়, এই দেয়া নেওয়ার যে বিয়োগফল বা যে পার্থক্য, সেটার উপরে বাণিজ্যিক ব্যাংকের লাভ ক্ষতিটা নির্ভর করে। বাণিজ্যিক ব্যাংক সাধারণত স্বল্প মেয়াদে ঋণ দেয়, জমাতিরিক্ত ঋণ এবং বিনিময় বিল বাট্টার মাধ্যমে ঋণ দান করে থাকে। ঠিক আছে, সুতরাং বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় প্রধান কাজ হলো কি, সংগ্রহীত আমানতির অর্থ সুদের বিনিময়ে ব্যবসায়ী, জনগণ, শিল্প মালিক এবং কৃষকদেরকে ঋণ প্রদানের মাধ্যমে তা থেকে মুনাফা অর্জন করা। অর্থাৎ ঋণ প্রদান করে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করবে, এবং মুনাফা অর্জনটাই উদ্দেশ্যেই কিন্তু সে ঋণ প্রদান করে থাকে। 3 নম্বর দেখো, প্রথমত সে আমানত গ্রহণ করে, এবং থার্ড টাইম সে কী করে, আমানত সৃষ্টি করে। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে মানুষ কী করে, সে অর্থ আবার ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখে। আমি ব্যাংক থেকে ঋণ নিলাম, হাউস লোন নিলাম বা যেটাই নিলাম, বিশাল একটা অঙ্কের টাকা আমি ব্যাংক থেকে নিলাম, নিয়ে আমি সেই টাকাটা ক্যাশ আউট করে নিয়ে আসি না। অনেক সময় আমার নির্দিষ্ট কোনো একটা অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে আমি সেই টাকাটা জমা রাখি। তো আমার যখন প্রয়োজন হয় তখন আমি হাতে হাতে ক্যাশটা না দিয়ে চেকের মাধ্যমে আমার সেই ঋণ গ্রহীতাকে সে অ্যাকাউন্ট হতে মানে টাকাটা তুলে দিতে পারি। বাণিজ্যিক ব্যাংক এভাবে ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে থাকে। আমি ব্যাংকের থেকে ঋণ নিলাম, ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিলাম, ব্যাংক থেকে প্রয়োজন মতো চেকের মাধ্যমে তুলে আনলাম। আলটিমেটলি আমার টাকাটা কিন্তু ব্যাংকেই থেকে গেল, ব্যাংক আমার ওই টাকাটাকেই আবার বিনিয়োগ করতে পারে, অর্থাৎ সে ওই টাকাটা দিয়ে আবার আমানত সৃষ্টির জন্য কাজ করতে পারে। ঠিক আছে, যেমন আমরা কিছু টাকা নিলাম, সেটা আমরা ব্যাংকে রেখে দিলাম, সেই ব্যাংকের টাকাটা তো সে আবার বিনিয়োগ করছে, সেটা তো সে ধরছে না, সেটা না। তাহলে ব্যাংক কী করে, আমানত সৃষ্টি করে। 4 দেখো, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। আগে যেমন অতীতের মতো বর্তমানেও বাণিজ্যিক ব্যাংক কী করতে, নোট প্রচলন করতে, অতীতেও বাণিজ্যিক ব্যাংক নোট প্রচলন করতে পারতো না, বর্তমানেও বাণিজ্যিক ব্যাংক নোট প্রচলন করতে পারে না। তবে যদি সে নোট প্রচলন করতে না পারলেও বিভিন্ন উপায়ে বিনিময়ের কী করতে পারে, মাধ্যম সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন প্রকারের চেক, হুন্ডি, তারপর ড্রাফট ইত্যাদির মাধ্যমে সহজেই বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে। টাকার মতোই চেক বা ড্রাফট ইত্যাদির মাধ্যমে সহজেই বিনিময়ের মাধ্যম ও লেনদেনের মাধ্যমে হিসেবে কাজ করে থাকে। তারপর দেখো, বৈদেশিক বাণিজ্যের অর্থ সংস্থান। বৈদেশিক বাণিজ্যের জন্য যে অর্থ সংস্থান, সেটা বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। বাণিজ্যিক ব্যাংক কী করে, উপযুক্ত জামানতের বিনিময়ে আমদানিকারক এবং রপ্তানিকারকদেরকে ঋণ প্রদান করে। উপযুক্ত একটা জামানত রাখতে হবে, ঠিক আছে। তো সেই জামানতের উপর নির্ভর করে আমদানিকারক এবং রপ্তানিকারকদেরকে সে কী করে, ঋণ প্রদান করে। ঋণ প্রদান করে বৈদেশিক বাণিজ্য অর্থ সংস্থান করে থাকে। আর তাছাড়া আন্তর্জাতিক দেনা পাওনা নিষ্পত্তির জন্য ড্রাফট প্রদান করে, মেইল ট্রান্সফার, টেলিগ্রাফিক ট্রান্সফার ইত্যাদির মাধ্যমে বিদেশে মূল্য পরিশোধের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক সাহায্য করে থাকে। তাহলে অনেকগুলি কাজ করে থাকে বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বাণিজ্যে অর্থ সংস্থানের জন্য। তারপর দেখো, সঞ্চয় সংগ্রহ। দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র সঞ্চয় একত্রিতকরণের মাধ্যমে বৃহৎ প্রকল্প ভিত্তিক পুঁজি সৃষ্টিতে বাণিজ্যিক ব্যাংক কী করে, সহায়তা করে। এভাবে মূলধন গঠন প্রক্রিয়াকে বাণিজ্যিক ব্যাংক ত্বরান্বিত করে। হুন্ডি বাট্টা করা। হুন্ডি বাট্টা করা বাণিজ্যিক ব্যাংকের একটা প্রধান কাজ। বর্তমান যুগে মানে হুন্ডির মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে কি লেনদেন সম্পন্ন হয়ে থাকে। এই হুন্ডির মাধ্যমে বলতে এক্ষেত্রে ব্যাংক হুন্ডির মেয়াদ শেষ হওয়ার আগেই সুদ হিসেবে কিছু পরিমাণ অর্থ কেটে রেখে তখন হুন্ডির মালিককে নগদ অর্থ দেয়। একে হুন্ডির কী বলা হয়, হুন্ডির বাট্টাকরণ বলা হয়ে থাকে। তাহলে হুন্ডির বাট্টাকরণটা কি, হুন্ডির যে মেয়াদটা আছে সেটা শেষ হওয়ার আগে যখন সুদ হিসাবে কিছু পরিমাণ অর্থ বাণিজ্যিক ব্যাংক কেটে রেখে হুন্ডির মালিককে টাকা প্রদান করে, তখন সেটাকে বলা হয় হুন্ডির বাট্টাকরণ। দেখো, বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিনিধিত্বমূলক কাজ। ওই যে মুনাফা অর্জনের জন্য সে যে
কাজ করে থাকে, সাধারণ কার্যাবলীগুলি আছে, সেগুলোর পরে আছে কি প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংক কমিশনের বিনিময়ে গ্রাহকদের প্রতিনিধি হিসেবে কাজ করে। এখানে প্রতিনিধি হিসেবে কাজ করে সেটা কিন্তু একেবারেই বিনা মুনাফায় না, সেখানেও তার একটু মুনাফা আছে, সে কমিশনের বিনিময়ে কাজ করে। মক্কেলদের সুবিধার্থে বাণিজ্যিক ব্যাংক তাদের প্রতিনিধি হিসাবে যেসব কার্যাবলী সম্পাদন করে সেসব কার্যাবলীকে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী বলা হয়ে থাকে। প্রতিনিধি হিসেবে বাণিজ্যিক ব্যাংক যেসব কার্যাবলী সম্পাদন করে সেটা হচ্ছে প্রথমত কী করে, অর্থ হস্তান্তর করে। বাণিজ্যিক ব্যাংক এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে অন্য দেশে অর্থ স্থানান্তর, আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যে সহায়তা করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে অর্থ স্থানান্তর সম্ভব বলে বর্তমানে অর্থ স্থানান্তর সহজ, নিরাপদ এবং খরচ কম হয়। এরপরে দেখো মাহিনা সংগ্রহ। বাণিজ্যিক ব্যাংক কী করে, বেতনভোগী আমানতকারীদের প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে বেতন বিলে উল্লেখিত মাহিনার অর্থ সংগ্রহ করে আমানতকারী হিসেবে জমা রাখে। যেমন আমরা মাস শেষে যে স্যালারিটা পাই ব্যাংকের মাধ্যমে, সেটা আমাদের বেতন বিলটা বাণিজ্যিক ব্যাংক সংগ্রহ করে আমাদের কাছ থেকে নিয়ে, সেখানে বাণিজ্যিক ব্যাংক আমাদের বেতনগুলি সংগ্রহ করে তার ব্যাংকে রাখে এবং সেখান থেকে আমরা আমাদের জমা হিসেবে জমা হয়, আমরা তুলে নিয়ে আসি। এরপর ওছি বা ইচ্ছাপত্র কার্যকর। মক্কেলদের সম্পদের ওছি বা ইচ্ছাপত্র কার্যকরী করার দায়িত্ব পালনে বাণিজ্যিক ব্যাংক সহায়তা প্রদান করে। সুদ, লভ্যাংশ, ভাতা, পেনশন ইত্যাদিও সংগ্রহ করে। মক্কেলদের পক্ষ থেকে সুদ, লভ্যাংশ, ভাড়া, পেনশন, তোমরা জানো এই যে ভাড়া বলো, পেনশন বলো ইত্যাদি ব্যাপারে ব্যবসায়িক এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে দেয়। যোগাযোগ এবং ক্রস চেকের অর্থ আদায়। বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের যোগাযোগ প্রতিনিধি হিসেবে কাজ করে, তাদের চিঠিপত্র আদান প্রদান করা, ক্রস চেকের ব্যাপারে অর্থ আদায় করে দেয়। তারপর আয়কর উপদেষ্টা হিসেবে কাজ করে, গ্রাহকদের ব্যবসা বাণিজ্যে বিভিন্ন রকম পরামর্শ প্রদান করে এবং আয়কর বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করে থাকে। সম্পত্তির তত্ত্বাবধায়ক। বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের সম্পদের তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করে থাকে। মৃত ব্যক্তির উইলে লিখিত নির্দেশ মোতাবেক তার সম্পত্তির তত্ত্বাবধায়ক হিসাবে কাজ বাণিজ্যিক ব্যাংক করে থাকে। এরপর শেয়ার বা বন্ড ক্রয় বিক্রয়। মক্কেলদের পক্ষে বাণিজ্যিক ব্যাংক ব্যাংক কমিশনের বিপরীতে, অর্থাৎ এই যে কাজটা করবে সেখানে একটা কমিশন সে পাবে। মক্কেলদের পক্ষে বাণিজ্যিক ব্যাংক কমিশনের বিপরীতে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এবং অন্যান্য সম্পর্কিত দলিলপত্র ক্রয় বিক্রয় করে। বিমার প্রিমিয়াম আদায়। বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের পক্ষে বিমা প্রিমিয়াম আদায় করে থাকে। আমরা যারা অনেকে আছে বিভিন্ন ধরনের বিমা কোম্পানিতে বিমা করে থাকে, কিন্তু যে প্রিমিয়ামটা সেটা ব্যাংকের মাধ্যমে তারা জমা দিয়ে থাকে। বিলে স্বীকৃতি প্রদান। মক্কেলদের পক্ষে অনেক সময় বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন প্রকার বিল সংগ্রহ করে এবং বিনিময়ে বিলে স্বীকৃতি প্রদান করে থাকে। এছাড়া অন্যান্য যেসব প্রতিনিধিত্বমূলক কার্যাবলী আছে সেটা হচ্ছে মক্কেলদের পক্ষে জাহাজ বা বিমানের টিকিট সংগ্রহ, তারপরে পাসপোর্ট সংগ্রহ, টেলিফোন, বিদ্যুৎ বিল পরিশোধ, এই ধরনের কাজগুলো বাণিজ্যিক ব্যাংক প্রতিনিধি হিসাবে সম্পাদন করে থাকে। তারপর দেখো জনহিতকর কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংক কী করে, জনগণের কল্যাণ এবং সমাজসেবামূলক যেসব কাজগুলি আছে সেগুলি সম্পাদন করে। আর এই জনকল্যাণ এবং সমাজসেবামূলক কাজগুলোকে বলা হয় জনহিতকর কার্যাবলী। তো যেসব জনহিতকর কার্যাবলী বাণিজ্যিক ব্যাংক সম্পাদন করে সেটা কি, সেটা হলো দেশের অর্থনীতি বিষয়ক নানাবিধ পরিসংখ্যান সংগ্রহ করে, সেটা প্রকাশ করে এবং সংশ্লিষ্ট মহলের উপকার সাধন করে থাকে। তারপর দেখো বাণিজ্যিক ব্যাংক আমানতকারীর মূল্যবান অলংকার, তারপর বিভিন্ন ধরনের বন্ড, ঋণপত্র, গুরুত্বপূর্ণ দলিল নিরাপত্তার সাথে সংরক্ষণ করে। যেমন ব্যাংকের ভল্ট আছে, সেখানে অনেকে ভাড়া করে নিজেদের অলংকারগুলো, তারপর জরুরি কাগজপত্র, দলিল এগুলো রাখে, সেটা তোমরা ভালো করে জানো। এগুলো হচ্ছে জনহিতকর কাজের মধ্যে পড়ে থাকে, যদিও এগুলোর এগেনস্টে বাণিজ্যিক ব্যাংক কমিশন নিয়ে থাকে, তারপরেও নিরাপত্তার জন্য তারা সংরক্ষণ করে থাকে। শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বাণিজ্যিক ব্যাংক কী করে, কারিগরি সহায়তা প্রদান করে থাকে। বাণিজ্যিক ব্যাংক তার মক্কেলদের আর্থিক সঙ্গতির সনদপত্র প্রদান করে থাকে। যেমন আমরা যদি ধরো বাইরে পড়াশোনা করতে পাঠাই আমাদের ছেলে মেয়েদেরকে, বা আমরা নিজেরাও যদি যেয়ে থাকি, তাহলে আমাদের যে সলভেন্সি দরকার হয়, ব্যাংক সলভেন্সি দরকার হয়, সেটাও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আমরা নিয়ে থাকি। তারপর সরকার বিভিন্ন ব্যবসায়ী কর্তৃক প্রবর্তিত বাণিজ্যিক শেয়ার, সিকিউরিটি এই ইত্যাদির অবলেখন করে থাকে।
দেশের আর্থিক কার্যাবলী এবং ব্যবসায়িক সুযোগ সুবিধা সম্পর্কে বাণিজ্যিক ব্যাংক কী করে, সাময়িকী প্রকাশ করে এবং জনগণ এটার উপর ভিত্তি করে ব্যবসা এবং অন্যান্য কার্যাবলীগুলো সহজে সম্পন্ন করতে পারে। জনগণের আমানতের নিরাপত্তা বিধান করে এবং সুদ হিসেবে আকর্ষণীয় মুনাফার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক জনগণের মধ্যে সঞ্চয়ের প্রেরণা জাগায়, অর্থাৎ সঞ্চয় সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংক কী করে, ভ্রমণকারীদের সুবিধার জন্য চেক এবং সার্কুলার নোট ইস্যু করে। বাণিজ্যিক ব্যাংক আরও একটা কাজ করে, সেটা হচ্ছে রেমিটেন্স কালেক্ট করে। আমাদের বিদেশে যারা কর্মরত, সে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক যারাই আছে, ব্যবসায়ী, এদের যে বৈদেশিক মজুরি বা বৈদেশিক অর্থ, সেটা যথাযথ দেশীয় মালিকের নিকট বাণিজ্যিক ব্যাংক পৌঁছে দেয়। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সেটা সে রেমিটেন্স করে দেশে আসে। আসলে আমরা সবগুলি বাণিজ্যিক ব্যাংকের সাধারণ কার্যাবলী, তারপর জনহিতকর কার্যাবলী, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, এই যে 3 রকম কাজ, সেগুলি আমরা বিশ্লেষণ করে যেটা জানি যে বাণিজ্যিক ব্যাংক আসলে অর্থনীতির প্রত্যেকটা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আর সামগ্রিক অর্থে যদি জাতীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষত একেবারে দেশের অভ্যন্তরে এবং বিদেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোর আলোচিত কাজ, একেবারে যে কাজগুলো আমরা আলোচনা করেছি, সেগুলো আসলেই অপরিহার্য। তো তোমরা সবাই আমাদের পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবে এবং আশা করব যে সবাই ভালো, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধিগুলি মেনে চলবে। তোমাদের কাছে আমাদের আশা মাদক মুক্ত সমাজ গড়ে তুলবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।